হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার বাড়ির পরিস্থিতি খুবই খারাপ, কারণ এসি ঠিক করতে এসে দুটো এসি সার্ভিসিং করবে। আর দেখো বইপত্রগুলো পড়ে আছে, এগুলো আমাকে গোছাতে হবে। আমি মোটামুটি এলোমেলো অবস্থায় আছি, কখন ঘর গোছাবো যায় না। আজকে আবার একটু বেরোনোর চিন্তা ভাবনা আছে, কারণ গতকালই বলেছিলাম যে আমি একটা মন্দিরে যাব। তো কখন গুছিয়ে উঠবো জানি না, কারণ মিস্ত্রিরা এসে গেছে। অনেকক্ষণ পরে তারা গেল, মোটামুটি 11:30 বেজে গেছে, ওরা চলে গেছে। তো স্নান করে আমি মোটামুটি রেডি হয়ে বেরোনোর চেষ্টা করছি। মেয়েরা রেডি হয়ে গেছে, আর আমার মেয়ের বান্ধবীও এসেছে, তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল মন্দিরে যাব বলে। সেও এসেছে। সে একটু ভক্তি সুলভ মেয়ে, খুব শান্ত আর খুব ভালো মেয়ে। যাই হোক, ও চলে এসেছে অলরেডি। আমাদের একটু লেটও হয়ে গেল বেরোতে। আর একটু আগে বেরোতে পারলে ভীষণ সুবিধা হতো, কারণ এখন বাইরে যা রোদ্দুর ভাবা যাবে না। আমি রেডি হয়ে গেছি। এই যে আমার সিম্পল ব্যাগ, অতি সাধারণ একটা ব্যাগ, যেটা নিয়ে আমি সচরাচর বেরোই। তো আমরা বেরিয়ে পড়েছি। বাইরে কিন্তু প্রচন্ড রোদ্দুর, ছাতা নিইনি যেহেতু আমরা 4 জন আছি। আর মুখে কাপড়টাও নেওয়া হয়নি, বাইরে বেরিয়ে বুঝতে পারছি কাপড়টা নেওয়া উচিত ছিল। আজকে আমি দেখলাম 32 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তাই মনে হলো যে কাপড় টাপড় হয়তো দরকার নেই, কিন্তু বাইরে কিন্তু বেশটা মানে তাপ লাগছে। বেরিয়ে গেছে, ঠিকানাটা কিন্তু খুব ভালো জানা নেই। যে অটোতে উঠেছে সেই অটো দাদারও কিন্তু জানা নেই। তো খোঁজ করতে করতে যাচ্ছি, এদিক ওদিক জিজ্ঞাসা করছি। তো দেখতে দেখতে আমি অটো যে চালাচ্ছেন সে দাদাকে বললাম যে একটু ঠিকানাটা জেনে নিন। অবশেষে ঘুরতে ঘুরতে আমরা কিন্তু সেই ঠাকুরের কাছে পৌঁছে গেছি। এই যে খুব বড় একটা মন্দির না যেটা ভেবেছিলাম, তবে ছোটখাটো মন্দির হলো, বেশ সাজানো গোছানো। আমরা এসে দেখি ভোগ দিচ্ছেন এই দিদি ভাই। তো সেটা দেখতে দেখতে ভোগটা দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই কভারটা খুলে দিলেন, এখন ভালোভাবে ঠাকুরকে দেখা যাচ্ছে। তো আমি ঠাকুরকে প্রণামী হিসাবে 100 টাকা দিয়েছি। আহ, আমি বুঝতে পারিনি যে এতটা ছোট ঠাকুর ঘর হবে, কারণ আমি ভেবেছিলাম বড় একটা মন্দির। যাই হোক, ভাবনার সঙ্গে মেলেনি আমার অ্যাকচুয়ালি ব্যাপারটা। তো ঠাকুরের জায়গায় আমাকে উম, নিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করি যে, মানে বিশেষ করে আমি তো বিশ্বাস করি যে উম মন্দিরে, যে কোনো মন্দির বা ঠাকুরের স্থান আমাকে না ডাকলে আমি যেতেই পারবো না সেখানে। তো আমি মনে করি যে এখানে ঠাকুর আমাকে আহ্বান করেছেন বলে যে কোনো উপায়, মানে অনেক কষ্ট করেই কিন্তু সেখানে অবশেষে পৌঁছেছি। তো ঠাকুরটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো। এখান থেকেই কিন্তু আমাদের সামনে একটা বড় মাঠ আছে, সেখানে রথের মেলার সময় প্রচন্ড বড় করে অনুষ্ঠান হয়েছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা রাস্তায় চলে এসেছি। এত রোদ্দুর, আমার আজকে ভীষণ ভুল হয়েছে ছাতাটা এবং কাপড়টা না নেওয়ার জন্য। তো ওখানে চটপট করে বেরিয়ে এসে ওদের জন্য কিছু খাবার নিয়ে আসলাম, যেহেতু ওখানে খাবার মানে প্রসাদটা পাইনি। তো ওখান থেকে একটা ঠান্ডা নিয়েছি। খাবার হিসাবে আমি 4 জনের জন্য 4টে বিরিয়ানি নিলাম, আর একটা পেপসির বোতল নিয়েছি। তো বাড়ি পৌঁছে গেছি। ওহ গড, ভেতরে ঢুকে মনে হচ্ছে যেন আমার স্কিনটা পুরো পুড়ে গেছে, এরকম মনে হচ্ছে। আজকে খুব ভুল হয়েছে কাপড়টা এবং ছাতাটা না নেওয়ার জন্য। তবু এটা ফিল করলাম যে কতটা রোদ্দুর, যারা বাইরে কাজকর্ম করে তারা প্রত্যেকদিন এই রোদ্দুরটা সহ্য করে। আর তারপরে বাড়িতে এসে আবার পরের দিন আবার সেই রোদ্দুরের মধ্যে কাজ করতে যায়। তো এই অনুভবটা আমার হয়েছে। প্রচন্ড গরমের মধ্যে তারা কত কষ্ট করে জীবনযাপন করছে। যদিও ওটা অভ্যাসে পরিণত হয়ে যায়, কিন্তু তথাপি তারা কষ্ট তো করছে, এটা কিন্তু খুব একটা কষ্টের ব্যাপার। যাক, দুপুরবেলা আমি এসে নিজেকে একটুখানি জল দিয়ে গা হাত পা ধুয়ে আমি শুয়ে পড়েছিলাম। তারপরে এখন আমি কিছুক্ষণ আগে আমি উঠেছি। তা কি করব বুঝতে পারছি না। তা ভাবলাম যে 1 কাপ চা খাই। আহ চা খাওয়াটা কিন্তু আমার নেশা না। ভাবলাম কি করব, 1 কাপ চা খাই। অ্যাকচুয়ালি কাজকর্ম নেই এখন। মেয়েরা ঘুমোচ্ছে বলেই আমার মনে হলো একটু চা খাই। এর মধ্যে আমি একজন বান্ধবীকে ফোন করেছিলাম। তো সে বলল আমি চা খাচ্ছি। তো তার কথা শুনেই একটু লোভ হলো। হ্যাঁ, আমার কিন্তু একটু মনের খাবার দিকে একটু ছোটখাটো লোভ হয়। তাহলে আমি একটু চাই খাই। চা খেতে খেতে তোমাদের সাথে গল্পও করা যাবে। তা দেখো, আমি ওখান থেকে ভাত প্রসাদ পাইনি, কিন্তু একটা করে লাড্ডু
দিয়েছে, ওখানেই বোধহয় তৈরি, বেশ সুস্বাদু। সবাইকে একটা একটা করে দিয়েছে, আমারটা ওখানে বসে খাওয়া হয়নি। তো বাড়িতে নিয়ে এসেছিলাম, তো সে লাড্ডুটা খাচ্ছি, বেশ সুস্বাদু, মানে ওটা ঘরেই ওরা তৈরি করেছে। আর বেশ গন্ধটাও কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ বন্ধুরা, আমি চায়ের কাপ নিয়ে কিন্তু বসে গেছি। 1 কাপ চা নিয়েছি, এটা কিন্তু পুরোটা চা নেই, অর্ধেক চা আছে, এবং দুধ চা করেছি। সাধারণত লিকার চা খাই, আজকে একটু দুধ চা করেছি। আর প্লাস্টিকের বাটি, মানে যে বাটি মিষ্টি আনা হয় সাধারণত, বিরিয়ানি মিষ্টি, যাই হোক সেই বাটিতে আমি সিম্পল সাদা মুড়ি নিয়েছি। তো ওই মুড়ি দিয়েই আমি চা খাবো। আমি কিন্তু একদম সিম্পল মানুষ, সাধারণভাবে থাকতে পছন্দ করি। কিন্তু যে কাজটা করব সেটা কিন্তু পারফেক্টলি ভাবে করতে চাই। দেখো, আমার এটা মনে হয় যে সব কাজই সবার দ্বারা সম্ভব হয় না। যেমন আমার দ্বারা কিন্তু গান সম্ভব হয় না। যতটা সম্ভব চেষ্টা করি। গ্রুপে ভালো গান করতে পারি, কিন্তু গান হাজার চেষ্টা করলেও আমি পারফেক্টলি একা একা করতে পারি না। কিন্তু আমি তার মধ্যে আবার কবিতা আবৃত্তি করি, স্টেজ পরিচালনা করতে পারি, নাচও একটু একটু করে নিই। কিন্তু গান আমার দ্বারাই হয় না, হাজার চেষ্টা করলেও সেটা হয় না। তা যার যেটা হয় না সেটা হয় না, কিন্তু কি করবো বলো? কিন্তু আমি অন্যান্য যে কাজ করতে চাই, মানে করি, সেটা পারফেক্টলি করার চেষ্টা করি। করার পরে যদি না হয় তো বুঝে যাবো যে আমি 100% চেষ্টা করেছিলাম, তারপরে যতটুকু হয়নি আমি পারিনি। তো চেষ্টাটা আমার মধ্যে কিন্তু 100% থাকে। যে মন্দিরে গেছিলাম, ওই মন্দিরে গিয়ে বুঝতে পারলাম যে মন্দিরটা একটা বাড়ি, সেটা আমি ছবিটা দেখিয়েছি তোমাদের, একটা বাড়ি। তো সামনের যে রুমটা, ব্যালকনি, মানে যে গ্রাউন্ড ফ্লোরে যে বারান্দাটা থাকে, সেখানেই জগন্নাথ মন্দিরকে, জগন্নাথ ঠাকুরকে বসানো হয়েছে। সেখানে দেখলাম একজন আরতি করছে ওই সময়, আর পাশে একজন মানে নাম করছে। যেমন অত আওয়াজটা পেলাম না, যেমন মালা জপে ওরকম মালা জপছে। তো সেখানে গিয়ে বুঝলাম যে এটা একটা বাড়ি, বাড়িতে নিচের তলাটা এই ঠাকুরের নামেই চলে, মানে ঠাকুরকে স্থাপন করা হয়েছে। আর ঠিক ঘরটার পেছনে রান্না বান্নার ব্যবস্থা করা হয়েছে, রান্না বান্না করছে। তো সেখানে একজন মাতাজি আছেন, তিনি সবকিছু দেখভাল করছেন, মানে মেন রান্নাটা উনি করছেন। নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ, সেটা তো সবাই আমরা জানি, ঠাকুরের রান্না বান্না মানে নিরামিষ। তো তিনি ডিরেকশন গুলো দিচ্ছেন, একজন বেগুনি ভাজছেন, একজন সবজি কাটছেন। আর প্রত্যেকজনের মুখেই হয়তো হরে কৃষ্ণ এরকম মালা জপে যাচ্ছেন, রান্না করতে করতেও, কাজ করতে করতেও। তো তিনি মাতাজি। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে এখানকার সিস্টেম কি। তো উনি বললেন যে সিস্টেম গুলো জানালেন, কারণ আজকে প্রসাদের ব্যবস্থা হবে না। আমার একটা খারাপ লাগছিল, কারণ বাচ্চাদের আমি নিয়ে গেছি সাজিয়ে গুছিয়ে, একটা মনের মধ্যে আশাই ছিল যে ওখানে একটা টাইম কাটাবো, সামনে হয়তো একটা মাঠ থাকবে বা একটা বেদি থাকবে, বা গাছের নিচে বসবো, যেমন হয় সাধারণত মন্দিরগুলো। তা আমিও তাই ভেবেছি, কিন্তু সেরকম না। ওখানে সিস্টেমটা এমনই যে তুমি যদি প্রসাদ নিতে চাও তাহলে আগের থেকে টিকিট বুক করতে হবে। এটা সাধারণত অনেক মন্দিরের নিয়ম। এখানে একটা বাবা লোকনাথ মন্দির আছে, তো সেখানেও আমি গেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, সেখানে ওরকম একদিন আগে বুক করতে হয়। ফোন নাম্বার আছে, ফোন করে ওখানে বুক করে নিতে হয়। এখানে আবার 2 ধরনের রান্না হয়, যেমন একটা ভিআইপি, একটা মানে নর্মাল। নর্মালটা আজকে যে মন্দিরে গেছিলাম 60 টাকা, আর ভিআইপি 100 টাকা। তো যাই হোক, ওখান থেকে অর্ডার করলে, অনেকেই অর্ডার করে, বললো যে এটা অর্ডারই রান্না হচ্ছে। তাই বললাম যে আজকে প্রসাদী ব্যবস্থা হবে না, কারণ বাচ্চাদের নিয়ে এসেছি। তা বললো যে না, একজনের হতে পারে, কিন্তু এতজনের হবে না। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে হাতে হাতে একটু প্রসাদের ব্যবস্থা হবে তো? তো বলছে হ্যাঁ নিশ্চয়ই হবে। তো ওই বড় বড় লাড্ডুগুলো দিয়েছিল, খেতে সুস্বাদু। যাই হোক, প্রসাদ তো প্রসাদই হয়। অনেক ভক্তি সহকারে আমি প্রসাদটা খেলাম। আর বাচ্চাদেরকে বোঝালাম যে মন্দির মন্দিরে ঠাকুর ছোট হোক বড় হোক, যেখানে থাকুক না কেন, ঠাকুর তো ঠাকুরই। তারাও ভক্তি ভরে প্রণাম করলো। উম তাদের মধ্যেও দেখলাম একটা ভক্তি দেখাচ্ছে তাদের মুখে। উম আর আর কিছু করার নেই, ওখানে বেশিক্ষণ বসতেও পারবো না, সেরকম পরিবেশ না যে ওখানে আমি বেশিক্ষণ বসতে পারবো, কারণ তারা কাজকর্ম নিয়ে ব্যস্তই আছে। আমি বসা মানেই হচ্ছে
জানি না, আমার মনে হলো যে ছোটখাটো জায়গা বসা মানে একটা অন্যরকম, হয়তো ওরা কিছু মনে করে কিনা। তাই ওখান থেকে বেরিয়ে আসলাম, বললাম যে এখন চলো বেরিয়ে যাই। তো আমার কিন্তু ভীষণ ইচ্ছা ছিল যে দুপুরবেলা ওদেরকে ওখানে প্রসাদের ব্যবস্থা করবো, কারণ মেয়ের বান্ধবী এসেছে, আমি আমন্ত্রণ করে এনেছি যে এরকম একটা মন্দিরে যাব বলে। যাই হোক, ভাবনার সঙ্গে আজকের যে ব্যাপারটা মিল মিল হয়নি। তো ওখান থেকে বেরিয়ে এসে ওদেরকে একটু খাবার দাবার খাইয়ে নিয়ে আসলাম। আর আমি রাস্তাটা একদম সম্পূর্ণ চিনেও আসলাম। অ্যাকচুয়ালি আমি অটোতে গেছি, অটোওয়ালাটাও চেনে না। অনেকটা ঘুরপথে এসেছি। তারপর মোবাইল থেকে রাস্তা দেখে তারপর ঢুকেছি। কিন্তু যখন বেরিয়ে আসছি ওখান থেকে কিন্তু একটুখানি রাস্তা, ২ মিনিটও লাগে না। আর আমরা ঘুরে এসছি অনেকটা। তো অটোর ভাড়াটা ৳৭০ ফিক্সড করেছিলাম। কিন্তু এতটা ঘুরে এসছি বলে এত রোদ্দুরের মধ্যে তো আমি ৳১০০ তাকে দিয়েছি। খুশি হয়ে এবার বললাম যে, "তুমি এতটা ঘুরে এসেছো, তো ৳১০০ তুমি রাখো।" তো অটোওয়ালাও একটু খুশি হলো, কারণ সেও তো এতটা রাস্তা ঘুরে এসছে, আমার সঙ্গে কোনো বার্গেনিং এ আর আসেনি। তর্ক-বিতর্ক হয়নি। দেখলাম সে খুশি মনে নিয়ে চলে গেল। যাই হোক, ওখান থেকে বেরিয়ে এসে আ খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো আজকের অভিজ্ঞতাটা এরকমই ছিল। খারাপ ছিল না। আ হ্যাঁ, বিরক্ত বোধ যদি হতো তাহলে হতাম। আর বাচ্চাদেরও আমি বোঝালাম যে, "দেখো, আ সব জার্নি যে আনন্দদায়ক বা খুশি হবে এরকম কোনো কথা নেই। কিছু জার্নি বা কিছু সময় ইরিটেট, দুঃখ আসতেই পারে।" আমার এক বন্ধুর কাছ থেকে শুনেছিলাম বলে আমি শিখেওছি। যে জীবনে কিন্তু তুমি যেমন আনন্দটা, খুশিটা সুন্দরভাবে নেবে, দুঃখটাও কিন্তু সেইভাবেই নেবে। কারণ তুমি বুঝবে যে এখন আমার দুঃখটা এসছে, দুঃখটা আমাকে নিতে হবে। বিরক্ত হলে কিন্তু হবে না। কারণ দুঃখটাকেও তোমাকে আর্ট ভাবে নিতে হবে। আনন্দটাকে যদি তুমি মন থেকে গ্রহণ করো যে হ্যাঁ, আমি এখন আনন্দিত, খুশি, দুঃখটাকেও সেইভাবে নেবে যে আমি এখন দুঃখে আছি। একদম আর্ট ভাবে গ্রহণ করবে। কারণ সুখ, দুঃখ, হাসি, কান্না যেমন ওয়ার্ড গুলো রয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা জীবনে ঘটে। তাই এগুলো কিন্তু এভয়েড করলে হবে না। আনন্দটাকে যেভাবে তুমি নেবে, দুঃখটা, তারপর খুশিটা সবকিছু কিন্তু সেভাবেই তুমি নেবে। জানবে যে এখন আমি দুঃখে আছি, এরপরে আমি হাসিতে থাকবো, কান্নায় থাকবো, আনন্দে থাকবো। তা জীবনে যাই আসুক না কেন সুন্দরভাবে নেবে। আর আমি একেবারেই একজন সাধারণ ভাবনা চিন্তার মানুষ। সিম্পল ভাবে ভাবি। যতটা সম্ভব শান্তিতে থাকার চেষ্টা করি। তারপর অশান্তি তো এটা তো বললাম না, প্রত্যেকটা মানুষের জীবনে আসে। তবুও সেটা মেইনটেইন করার চেষ্টা করি। আমি একেবারেই সিম্পল মানুষ। তো এই পর্যন্ত আজকে বন্ধুরা, আজকে জার্নিটা এইভাবেই আমি শেষ করলাম। তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। আর আমাকে সঙ্গে রাখো এবং আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা ভীষণ জরুরি। যারা আমার ভিডিওটা দেখছো এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর অবশ্যই কমেন্ট করে আমায় জানাও, ভুল ত্রুটিগুলো বলবে যাতে আমি সেগুলো শুধরে নিতে পারি। আর শেয়ার করো যদি একটু ভালো লাগে। আর এত মন্দির-ঠন্দির আমার এর আগে কোনোদিন ঘোরা হয়নি। এখন টুকিটুকি করে যাবো। কনটেন্টও পেয়ে যাবো। আর আমার মেয়েদেরকেও একটু বেরোতে হবে, কারণ আমি আ একাই থাকি এখানে বাচ্চাদের নিয়ে। হাসব্যান্ড আসে তার সুবিধা মতো, আমাকেও যেতে হয়। এভাবে চলছে জীবনটা। আর যদি আর এটা ভাবি যে মেয়েদের একটু কমিউনিকেশন এর ব্যাপারটা একটু খুব কম আছে। এটা প্র্যাকটিক্যালি করতে হবে। কারণ ওদেরকে নিয়ে না বেরোলে এই কমিউনিকেশন মানে একে অন্যের সাথে যে বোঝাপড়াটা ওরা বুঝতে পারছে না। ঘরে থেকে আ ওরা শিখে উঠতে পারছে না। কারণ আমার সময়ের অভাবে আমি না কারো কোনো আত্মীয়র বাড়ি যেতে পারি, না আমি কাউকে ডাকতে পারি। এসব মিলিয়ে ঝুলিয়ে ভেবেছি যে ওদেরকে নিয়ে একটু টুকিটাকি করে বেরোতে হবে। আর যেহেতু আমি ভিডিও করছি তার জন্য কনটেন্ট আমি পেয়ে যাবো। এইসব মিলিয়ে ঝুলিয়ে এখন আমার মনে হচ্ছে একটু বাইরে ঘোরাফেরা করতে হবে। চলো বন্ধুরা, তোমরা আমার সাথে থেকো। আর সবাই ভালো থেকো। ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সফল হও। মন মানসিকতা সকলের ভালো থাকুক। একে অপরকে সহযোগিতা করো। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।